নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফুটবল আপডেট নিয়ে কথা বলবো, ফিফা বিশ্বকাপ নিয়ে কথা বলবো, তারই সঙ্গে ইন্ডিয়ান ফুটবলেরও কিছু বিষয় নিয়ে আলোচনা করে নেব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো কালকে খেলা ছিল ফ্রান্স এবং মরক্কোর মধ্যে, যেখানে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে। এবং এই ম্যাচটা দেখার পর আমি ভাবলাম যে এটা নিয়ে আর কি কথা বলবো, কারণ এটা তো এক্সপেক্টই করছিলাম আমরা যে ফ্রান্স মরক্কোকে হারিয়ে দেবে। আগের দিনের ম্যাচের পর, মানে তোমার রাউন্ড অফ 16-এর ম্যাচের পর আমি ভিডিওতে বলেইছিলাম যে এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সেই দলই হবে যেই দল ফ্রান্সকে আটকাতে পারবে, নয় ফ্রান্স চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেখানে কেউ কেউ কমেন্ট করেছিল যে মরক্কো হারিয়ে দেবে ফ্রান্সকে, মরক্কো আটকে দেবে। মরক্কো নো ডাউট এই ওয়ার্ল্ড কাপে দুরন্ত ফুটবল খেলেছে, বাট মরক্কো টিমটার মধ্যেও হয়তো এই ফ্রান্সকে হারিয়ে দেওয়ার মতো কনফিডেন্স ছিল না, যেটা কালকের খেলা দেখে মনে হলো। এবং সেখানে ফ্রান্স লিটারালি ডমিনেট করে বেরিয়ে গেল। মানে মরক্কোর কোনো চান্সই ছিল না কালকে ফ্রান্সের এগেনস্টে ম্যাচ জেতার। মানে অনেকে বলছিল প্যারাগুয়েকে তো মাত্র এক গোলই দিতে পেরেছে ফ্রান্স, বাট একটা গোল দেওয়া বড় কথা নয়, কীরকম ফুটবল খেলছে সেটা দেখার কথা। প্যারাগুয়ে কি করছিল? নোংরা ফুটবল খেলছিল। 10 জনে মিলে ডিফেন্স করছে, ফ্রান্সের প্লেয়ারদের চর থাপ্পড় মারছে, করে খেলাটাকে নোংরা করার চেষ্টা করছিল। বাট সঠিক ফুটবল খেলে, ভালো ফুটবল খেলে এই ফ্রান্সকে হারানোটা কঠিন ব্যাপার। মরক্কোর মতো টিম, যাদেরকে আমরা ব্রাজিলের এগেনস্টে দেখেছিলাম যে শুরুটা পুরো ডমিনেট করে শুরু করেছে, প্রথম 15-20 মিনিট ব্রাজিলকে চমকে দিয়েছিল, সেই টিমটাই যখন ফ্রান্সের এগেনস্টে খেলতে নামলো, ফার্স্ট হাফে একটাও অন টার্গেট শট নেই। ফার্স্ট হাফের লাস্টের দিকে একটা র্যাবিওটের হ্যান্ডবল হয়েছিল সম্ভবত, যেখান থেকে একটা হাকিমি মারে, যেটাও গোলের অনেকটা দূর দিয়ে চলে যায়। বোধহয় ওই একটাই অ্যাটাক করেছিল, আর অ্যাটাক করেছে বলে মনে পড়ছে না। মরক্কোর মতো টিম, যারা আফ্রিকান চ্যাম্পিয়ন এবং এই ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলেছে এখন অবধি, সেই দলটা ফার্স্ট হাফে ফ্রান্সের গোলে অ্যাটাকই করতে পারেনি। উল্টো দিকে ইয়াসিন বনুকে খান তিন চারেক দুর্দান্ত সেভ করতে হয়েছে একটা পেনাল্টি সেভের সঙ্গে সঙ্গে। এটাই দেখায় যে কোয়ালিটির পার্থক্য কতখানি, এই ফ্রান্স টিমটা কতটা এগিয়ে। আমি নিজে স্পেন বা আর্জেন্টিনাকে সাপোর্ট করি, বাট আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে এই ফ্রান্স দলটাই ওয়ার্ল্ড কাপের সব থেকে সেরা দল। দিনের দিনে তারা একটা খারাপ দিনে হেরে যেতে পারি, বাট আদারওয়াইজ কিন্তু এই ফ্রান্স দলকে হারানোটা খুব শক্ত ব্যাপার। 2018-তে তারা চ্যাম্পিয়ন হয়েছে, 22-এ ফাইনাল খেলেছে, আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে গিয়েছিল, তাও পেনাল্টি শুট আউটে গিয়ে। তবে 26-এর আর্জেন্টিনা টিমটা এখন অবধি মেসির ওপর অনেকটা ডিপেন্ড করে আছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এখন অবধি এই আর্জেন্টিনা টিম ফাইনালে গেলেও ফ্রান্সকে হারাতে পারবে সেই কনফিডেন্স আমি পাচ্ছি না। যদিও ফুটবলের ভগবান আছে, সব কিছুই সম্ভব, বাট আর্জেন্টিনাও এই ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হবার মতো ফুটবল কি সবসময় খেলেছে? মেসিকে বাদ দিয়ে দিলে হয়তো না। স্পেন বনাম ফ্রান্স ম্যাচটা দেখার জন্য আমার এক্সাইটমেন্ট আছে, ওটা আমার কাছে একটা ড্রিম ম্যাচ। হোপফুলি আজকে স্পেন বেলজিয়ামকে হারাতে পারবে, সেখানে স্পেন ভার্সেস ফ্রান্স একটা দুর্দান্ত সেমিফাইনাল হতে পারে। তবে সেটাতেও ফ্রান্স এগিয়ে নামবে, বাট স্পেন কেমন ফাইট দেয় ফ্রান্সকে সেটা আমরা দেখতে এক্সাইটেড আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ফ্রান্সের অ্যাটাক নিয়ে কথা হচ্ছে। অলিসে, ডুয়ে, ডেমবেলে, এমব্যাপে বা বারকোলা কালকে বেঞ্চে ছিল, রায়ান চার্কির মতো প্লেয়ার তো শুরুই করছে না। কিন্তু হোয়াট অ্যাবাউট ডিফেন্স? মরক্কো কালকে 2 গোল খেয়ে যাবার পর কিছুটা অ্যাটাক করার চেষ্টা করে, তবে তারপরও মাত্র একটাই অন টার্গেট শট কালকের গোটা ম্যাচে রাখতে পেরেছে মরক্কো, যেখানে ফ্রান্স 2খানা গোল করেছে, 9টা অন টার্গেট শট ছিল। ফ্রান্সের খেলার কথা বললে শুরু থেকে অ্যাটাকিং ছিল। তোমার ইয়াসিন বনুকে অনেকগুলো ভালো ভালো সেভ করতে হয়, ডেজার্ট ডুয়ের এগেনস্টে একটা দুর্দান্ত সেভ করেছে, পেনাল্টি সেভ করেছে, উপমেকানোর একটা হেডার দারুণ সেভ করেছে। কি করবে ভাই, ইয়াসিন বনু তো নিজের সবটুকু দিয়ে দিয়েছিল ফার্স্ট হাফে, তবে তারপরও সেকেন্ড হাফে এমবাপে একটা দুর্দান্ত গোল করলো, তারপর ওসমান ডেম্বেলে একটা গোল করলো, খেলা শেষ করে দিল। এবং দেখো এবার লিওনেল মেসির ক্ষেত্রেও এটা আমরা দেখেছিলাম, পেনাল্টি মিসের পর তারপর যথেষ্ট ইম্প্যাক্ট দিয়েছিল, একটা গোল একটা অ্যাসিস্ট টিমকে জিতিয়েছিল। এমবাপেও সেই সেম কাজটাই করলো। বাট ব্যাপারটা হচ্ছে যে যখন এমবাপে ফার্স্টে পেনাল্টিটা মিস করলো, কিছু মানুষ আবার টুইটারে দেখছিলাম ওয়ার্ল্ড কাপ রিগড, 3 মিনিট সময় নেওয়া হয়েছে এমবাপেকে পেনাল্টিটা মারতে দেবার আগে, এখানে ক্লিয়ার পেনাল্টি, ভিআর চেক করার কি দরকার ছিল, এইসব বলছিল। মানে এমবাপে যে পেনাল্টি মিস করেছে ওটাও ফিফার দোষ। যদিও এমবাপে কিন্তু ওই পেনাল্টিটার ক্ষেত্রে যদি দেখো, টাচ হবার আগেই পড়তে শুরু করে দিয়েছিল, তবে তারপর টাচ হয়েছে, পেনাল্টি সেই নিয়ে সন্দেহ নেই, বাট ও আগেই যেহেতু পড়তে শুরু করে দিয়েছিল সেই জন্য ভিআরে চেক করছিল। এটা গেল প্রথম ইনসিডেন্ট। আর দ্বিতীয় যখন আর কি এমবাপে প্রথম গোলটা করলো, 1-0 গোলের লিডটা দিল, ওখানে কিন্তু র্যাবিওটের হাতে বল লেগেছিল।
এটাই যদি টিমটা আর্জেন্টিনা হতো, ভাই ফিফা রিগড ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনাকে জেতানোর চেষ্টা চলছে, কত কিছু হয়ে যেত। বাট এই ক্ষেত্রে বেশিরভাগ মানুষই চুপ। তবে ব্যাপারটা হচ্ছে যে হাতে বল লাগলেও তারপরের যে অ্যাকশন হয়েছিল সেখানে কিন্তু মরক্কোর ডিফেন্ডার ইনভলভ ছিল, এবং তারপর আবার ফ্রান্সের কাছে বল আসে, সেখান থেকে গোল হয়। সেই কারণেই সেই ব্যাপারটা হয়তো অত গুরুত্ব দিয়ে দেখা হয়নি, বাট হাতে বল লেগেছিল সেটা ক্লিয়ার। তো ভালো ফুটবলকে ভালো ফুটবল বলে মেনে নিতে হবে। এই ফ্রান্স দলটা সব থেকে সেরা দল, তারা সেরা খেলে জিতেছে, মরক্কোর কোনো জবাব ছিল না, এটা মেনে নিতে হবে। কিছু মানুষের মনে এত কষ্ট যখন আর্জেন্টিনা ভালো খেলে কামব্যাক করে, তখন তাদের মনে হয় সব রিগড, বাকি সবসময় সব কিছু ঠিক আছে। তো যাই হোক, সেখানে ফ্রান্সের খেলা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। এই ফ্রান্স দলকে কি কোনো দল আটকাতে পারবে, কি মনে হয় কমেন্টে জানিও। বাকি যদি আমরা একটু ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলি, তো AIFF আবারও আমাদের মানে কি বলবো, একরকম আশা দেখায়, করে আর এক রকম। যেখানে ভারতীয় নম্বর 9 একটা খেলানোর কথা হচ্ছিল, তো সেটা তো হবে না। আমরা আলোচনাই করেছিলাম যে এটা পসিবল নয়, যে তুমি কি করে একটা টিমকে বলতে পারো তোমাকে একটা নম্বর 9 ইন্ডিয়ান খেলাতেই হবে। তো সেখানে অনেক টিমের অনেক স্ট্র্যাটেজি থাকে, কোচেদের অনেক পছন্দের প্লেয়ার থাকে, তো সেই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে না, তো সেটা হচ্ছে না। বাট OCI PIO প্লেয়ারদের নিয়ম নিয়ে একটা আশা জেগেছিল, যে OCI বা PIO প্লেয়ারদেরকে কোনো কোটার মাধ্যমে যদি আনা যায়, যে এমনিতে 4টে ফরেনার খেলানো যাবে, তুমি OCI PIO সাইন করালে একটা এক্সট্রা ফরেনার খেলাতে পারবে। এটা আমার মনে হতো সব থেকে বেস্ট একটা সিস্টেম হতে পারতো। মোহনবাগানের মতো দল বলেছিল OCI বা PIO প্লেয়ারদের সাইন করালে তাদের অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার যেন খেলানো যায়, সেই নিয়মটা আনতে। তো এইসব ব্যাপারগুলো ছিল। তো সেই সব দিয়ে ব্যাপারটা যা দাঁড়ালো সেটা হচ্ছে AIFF ISL ক্লাবদের OCI PIO প্লেয়ারদের সাইন করানোর জন্য এনকারেজ করবে, বাট OCI PIO প্লেয়ারদের জন্য কোনো আলাদা স্লট নেই, এবং তাদেরকে বিদেশি হিসেবেই গণ্য করা হবে। এবার এটা যে হলো, এটার পর যে ক্লাব OCI PIO প্লেয়ারদের সাইন করাবে তারা ভারতীয় ফুটবলের ভালো চেয়ে করাতে পারে। বাট বেশিরভাগ ক্লাবই দেখবে যে এই ক্লাবটা তো করাচ্ছে না, আমরা কেন করাতে যাব। ফলে OCI PIO প্লেয়ার আমরা আবারও এই সামনের মরশুমে ISL এ দেখতে পাবো কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে। যদি কোনো ক্লাব নিয়ে আসে কোনো OCI PIO প্লেয়ারকে, তাহলে সেই ক্লাবকে আমাদের ক্রেডিট দিতে হবে। মানে OCI PIO প্লেয়ারদের ISL এ দেখার যে একটা ব্যাপার, এবং তারপর তাদের ইন্ডিয়ান জার্সিতে দেখার যে একটা ব্যাপার, সেটা মনে হচ্ছে এখন স্বপ্নই থাকছে। স্পোর্টস পাসপোর্টের ব্যাপারটাই এখন ভরসা, যদি সেটা থেকে কিছু করা যায়। এবং এইভাবে একটা নিয়ম আসার পর আমার মনে হয় মোহনবাগানের মতো টিমও ইয়ান ধান্ধার উপর যে ইন্টারেস্টটা দেখিয়েছিল তার জন্য হয়তো যাবে না। সেখানে মোহনবাগান একটা ভার্সেটাইল স্ট্রাইকারকেই ষষ্ঠ বিদেশি হিসেবে আনবে, কারণ সেটা মোহনবাগানের টিমকে বেশি স্যুটও করবে। যেহেতু অলরেডি তোমার মিগুয়েলকে নিয়েছে, তারই সঙ্গে সমীর জেলকোভিচকে নিয়েছে, যেও মিডফিল্ডে খেলতে পারে, আপুইয়া, থাপা, সাহাল, অনেক প্লেয়ার আছে। ফলে মোহনবাগান হয়তো ষষ্ঠ বিদেশি এবার একজন স্ট্রাইকারকেই নিয়ে আসবে। বাট অফিসিয়ালি কালকে দিমি পেত্রাতোসকে বিদায় জানিয়ে দিল মোহনবাগান, যেটা অবভিয়াসলি মোহনবাগান সমর্থকদের জন্য একটা ইমোশনাল মোমেন্ট আমরা বলতে পারি। কারণ অবভিয়াসলি দিমি পেত্রাতোস কি করেছে আমরা দেখেছি, পরপর 2 বছর 2022-23 এবং 2023-24 মরশুমটাই দিমির কি ইম্প্যাক্ট ছিল, মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার পেছনে দিমির কি ভূমিকা ছিল সেটা সবাই জানে। লাস্ট 2 মরশুম দিমির সেই ইম্প্যাক্ট ছিল না, খেলতে পারেনি। বাট ডেফিনেটলি দিমি তো ক্লাব লেজেন্ড হয়েই থাকবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দিমি যাবার সঙ্গে সঙ্গেই কিন্তু আজকে অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে মিগুয়েল ফিগুয়েরার, যেটা তো আমরা অনেকদিন আগেই জেনে গিয়েছিলাম, তোমাদের বলেও দিয়েছিলাম, তোমরা জানতেও যে মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগানে আসছে। এবং একটু অন্যভাবে অ্যানাউন্স করেছে, যেখানে ইস্টবেঙ্গলকে একটু পোক করেছে, বাট আমার অ্যানাউন্সমেন্টটা ভালো লেগেছে। অন্যরকমভাবে এরকম ব্যান্টার চলতে থাকে ফুটবলে। এবং তারই সঙ্গে মিগুয়েল ফিগুয়েরা অবভিয়াসলি মোহনবাগানের জন্য একটা বিশাল ইম্প্যাক্টফুল প্লেয়ার হতে পারে। মিগুয়েল ফিগুয়েরার কি কোয়ালিটি আছে সেটা আমরা সবাই জানি, ইস্টবেঙ্গলের হয়ে দেখেছি, তার আগে বসুন্ধরাতে খেলার সময় আমরা দেখেছি। রবসন অবভিয়াসলি সেও বিশাল কোয়ালিটি নিয়ে আসে, বাট ফিটনেস সমস্যার জন্য হোক বা কোনো কারণে সেই খেলাটা রবসন খেলতে পারেনি। বাট মিগুয়েলকে আমরা গত বছরই ISL এ দারুণ খেলতে দেখেছি। আপাতত মোহনবাগান 2 বছরের চুক্তিতে যাচ্ছে, বাট মিগুয়েল যদি ভালো করে মোহনবাগানের হয়ে, এটা একটা লম্বা সম্পর্কও হতে পারে, কারণ জাস্ট 26 বছর বয়স, ফলে এখনও সে অনেক দিন খেলতে পারে। তো সেখানে দেখা যায় মিগুয়েল মোহনবাগান সম্পর্কটা কীরকম এগোয়। বাট মিগুয়েলকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড মোহনবাগান সমর্থকেরা কমেন্টে অবশ্যই জানি। বাকি কিছু আপডেটের কথা বললে, আলাদিন আজারে সেই কিন্তু নর্থ ইস্টের সঙ্গে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন সাইন করেছে, এবং 2027-2028 মরশুম পর্যন্ত কিন্তু আলাদিন আজারে সে কিন্তু নর্থ ইস্ট দলের সঙ্গেই থাকছে।
উল্টো দিকে বিক্রম প্রতাপ সিং কিন্তু 2 বছরের চুক্তিতে সাইন করেছে মুম্বাই সিটি এফসিতে, মানে দলে তো ছিলই, 2 বছরের এক্সটেনশন সাইন করেছে বিক্রম প্রতাপ সিং। এফসি গোয়া কিন্তু অ্যালেক্স ভ্যালেহো বলে একটা নতুন প্লেয়ারকে সাইন করিয়েছে, যে কিন্তু মেনলি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পছন্দ করে, তার সঙ্গে সঙ্গে সেন্টার ব্যাকেও খেলতে পারে। 34 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার, এবং যার কিন্তু জার্নি শুরু হয়েছিল আলাভেসের আন্ডার-19 দল থেকে, এবং তারপর আরসিডি মালোর্কা, কার্ডোবা সিএফ এর মতো দলে খেলেছে স্পেনে, এবং ইংল্যান্ডেও তার খেলার অভিজ্ঞতা আছে। এবং লাস্ট কিন্তু এই প্লেয়ারটা খেলছিল হাঙ্গেরির সেকেন্ড ডিভিশন লিগে। ইন্টারেস্টিং প্রোফাইল, দেখার জন্য এক্সাইটেড থাকবো যে এই অ্যালেক্স ভ্যালেহো তোমার এফসি গোয়া দলে এসে কীরকম পারফরমেন্স দেয়। বাট এফসি গোয়া এই পজিশনে বিদেশি প্লেয়ারদের খেলাতে প্রিফার করে, সেটা আমরা দেখেছি। তো এফসি গোয়ার একটা নতুন অ্যাডিশন কিন্তু এই অ্যালেক্স। তো বন্ধুরা, বাকি তোমাদের মতামত জানিও, মোহনবাগান নিয়ে কি বলবে, বা এফসি গোয়ার এই নতুন সাইনিং নিয়ে কি বলবে, ওসিআইপিআইও অ্যালাউ হচ্ছে না, সেই নিয়েও তোমাদের মতামত জানাতে পারো। আর ফ্রান্সের খেলা নিয়ে কি বলবে। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।